বড় পুকুর ইচ্ছে করল একটা ধমক দিয়ে বলতে, গাধি রে, গাধি, রান্না ভালোই আছে, তোর মুখ নষ্ট, তাই এসে এখানে এমন কথা বলছিস। কিন্তু বহু কষ্টে নিজেকে সংযত করলেন। তার বোনের স্বভাব ভালো না, খুব ছোট কারণে কেঁদে ফেলে একাকার। দেখা যাবে বিয়ে বাড়ির পর মরা বাড়ি হয়ে উঠবে। শান্ত স্বরে বললেন, থাক, তুই একদিন ওদের দাওয়াত করে খাইয়ে দিস, তখন বুঝে যাব আত্মীয়তা কাকে বলে। ছোট পুকুর মুখ উজ্জ্বল হয়ে উঠল, তার চোখে চকচক করছিল। আগ্রহ নিয়ে বলল, ঠিক বলছো আপা, কিন্তু আপা, খাবার কিন্তু আমার কাছে ভালো লাগছে। ওই বোরহানিটা আছে না, ওটা খেতে একদম দারুণ। সবার খাবার দাওয়ার ওপরে ব্যবস্থা হলো। অনিলা আর তার ভাই বোনদের ঘরের খাবার দেওয়া হলো। ছাদে চারদিকে রেলিং দেওয়া নেই, সেখানে বাচ্চাদের যাওয়া নিষেধ। সদ্য বিয়ে হওয়া অনিলার ক্ষেত্রেও তাই। সবচেয়ে উড়োচণ্ডী সে একাই। এদিকে সারফারাজ দাঁড়িয়ে ফরহাদের সাথে কথা বলছে। হঠাৎ করেই কান্নার আওয়াজ, এর মধ্যে চিৎকার চেঁচামেচির আওয়াজ। দুজন ফিরে পিছনে তাকিয়ে দেখলো অনিলা ছুটছে, ছুটতে ছুটতে তার শাড়ি খুলে যাচ্ছে। ওদিকে তার নজর আরাফাত তার রোস্ট নিয়ে ভেগেছে। রোস্ট উদ্ধারের অভিযান সে ব্যস্ত। সেওমি এসে তাকে ঝাপটে ধরেই রোস্টের জন্য সে মরা কান্না কাঁদছে। সারফরাজ কপাল চাপড়ে বিড়বিড় করে বলতে লাগলো, অন্য বউরা টেনশনে খাওয়া দাওয়া ভুলে যায়, এদিকে আমার বউ মুরগির রোস্ট নিয়ে ঝগড়া করছে। বাহ, কি ভাগ্য আমার। ফরহাদ তাল মিলিয়ে বলল, একদম ফ্রেম বানিয়ে ঘরে সাজিয়ে রাখার মতো। আমি সারফরাজ শেহজাদ, বয়স 22 ছুঁয়েছে, ডাক্তারি নিয়ে পড়াশোনা করছি ঢাকা মেডিকেলে। পাক্কা 2 বছর বাদে আমার ইন্টার্নশিপ শুরু হবে, তাই পড়াশোনার ভীষণ চাপ। এই চাপের মধ্যে মোহনগঞ্জ এসেছি পরিবারের সাথে দেখা করতে। যদিও আশা হয় না, তবু এই বছরের মধ্যে আমার একটু বেশি আশা হয়েছে। প্রথমবার এসেছিলাম মাস তিনেক আগে। হঠাৎ শামসের শিকদারের মৃত্যুর খবর পেয়ে এসে দেখি তাদের পুরো বাড়ি নিঃশ্রান্ত। তাদের বাড়ি এ যুগে, এই যুগে কেন বলছি, কারণ আমাদের বাড়ি আদিম যুগে। এ বাড়ি বিশাল বড়, আর জমিদারি একটা গন্ধ পাওয়া যায়। আমার বংশে কেউ জমিদার ছিলেন না। আমার দাদা মশাই কোনো এক জমিদারের থেকে কম দামে বাড়িটি কিনতে পেরেছিলেন। এরপর আবার সেই বাড়িতে অনেক কাজ হয়েছে। বাইরে থেকে এ যুগের মতো মনে হলেও ভিতরে আদিকালের ব্যাপারটা রয়ে গেছে। যেমন আমার চিলেকোঠা সিঁড়িগুলো এখনো কাঠের সিঁড়ি। বিশাল বড় বড় ঘর, আগের যুগের পুরানো ফার্নিচার। বাড়ির আশেপাশে বড় বড় গাছ। গাছের সংখ্যা বেশি নেই, তবে যা আছে নেহাত মন্দ না। আর শামসের শিকদারের বাড়ি এ যুগের মানে উঁচু ভবনের বাড়ি। এই ভবনের দ্বিতীয় তলায় তাদের বসবাস, বাকিগুলো ভাড়া চলে। তিনি বিশাল ধনী ছিলেন, হ্যাঁ, আমাদের চেয়েও অবশ্য। তাই মৃত্যুর শোকে মানুষের অভাব কম হলো না। তার একমাত্র কন্যা অনিলা অথই কে দেখেছিলাম বাবার লাশের পাশে বসে কাঁদতে। চিৎকার করে কাঁদে মেয়েটা। আগে কখনো এভাবে কাঁদতে দেখিনি, কিংবা ওর ক্ষেত্রে কখনোই মনোযোগ দেইনি। মাঝে মাঝে মনে হতো মেয়েটা একটু ঢং করে চিৎকার করে কাঁদে। সেই দিন ওর কান্না দেখে মনে হলো ও সত্যি বড় দুঃখ পেয়েছে। মনের গহীনে বিষণ্ণতা ভরে উঠল। মন চাইল আমি নিজে গিয়ে ওর কান্না থামিয়ে দিই। মেয়েটা ব্যাকুল হয়ে কাঁদছে। দিন দুয়েক বাদে ফেরত এলাম, ঈদ উপলক্ষে। আবার যাওয়া, কোরবানি ঈদ না গেলেই নয়। নিজের বাড়িতে কোরবানি দেওয়া একটা বিশাল ব্যাপার থাকে। আত্মীয় স্বজন সবাই আছে, গরু হাটে যাওয়া, সকল যেখান থেকে গরু কিনে ফিরে আসা বড় মস্ত ব্যাপার, রোমাঞ্চকর। এসব মুহূর্তে লোভ সামলানো সম্ভব হয়নি। অথচ এই সপ্তাহখানেক বাদে আমার ট্রাম এক্সাম। হেলাফেলা করার সময় নেই একদম। আজ না ফিরলেই নয়। তবে এবারই এসে ভীষণ বড় এক কাণ্ড ঘটল। আমার বিয়ে
হয়ে গেল। কি আশ্চর্য ঘটনা! অথচ বিয়ের কয়েক ঘন্টা আগে আমাকে জানানো হলো আমার বিয়ে। বিয়ে নিয়ে তেমন কোনো উন্মাদনা নেই আমার মাঝে, থাকার কথাও না। মনে হলো এটা নামমাত্র একটি বিয়ে। রাত এখন বাজে 11টা। 11:45 ট্রেন ছাড়বে। পুরো ট্রেনে কেবিনে আমি একা। একা থাকতে আমার ভালো লাগে। পুরোপুরি ইন্ট্রোভার্ট স্বভাব আমার নেই, কিন্তু আবার বেশি মিশতেও ভালো লাগে না। কিছুক্ষণ আগেই আমার বাবা আর চাচাতো ভাই ফরহাদ আমার বিদায় দিয়ে বাড়ির জন্য রওনা দিয়েছে। ট্রেনের এক কোণে আমি একা বসে, গরম লাগছে। তবু ফ্লাক্স থেকে গরম গরম চা বের করে চুমুক দিলাম। বেশি গরম লাগলে গরম চা খেতে হয়। বিষে বিষে বিষক্ষয়। একা কেবিনে আধশো অবস্থায় বসে আছি। গায়ে পাতলা একটা চাদর, নিবো নিবো আলো জ্বলছে। অথচ এখন আমার এখানে থাকার কথা ছিল না। উচিত ছিল একটা সুন্দর ঘরে, যেই ঘরে পুরো ফুল গন্ধে ম ম করবে। সাদা বিছানা জুড়ে নানা রঙের ফুলের সমাহার। কোনো এক রমণী বিছানার পাশে বসে আমার জন্য অপেক্ষা করবে। আমি তার কাছে যাব, পাশে বসে গল্প করব। কোনো এক বাহানায় তাকে ছোঁয়ার চেষ্টা করব। হুট করে তার কোলে মাথা রাখবো। প্রেম প্রেম স্বভাব না থাকলেও জাগত হবে। খুব দুষ্টু মিষ্টি কথা বলে তাকে হাসাবার। মেয়ে হাসলো মানে ফাঁদে পড়ে গেল। একটা সুন্দর প্রেমের সূচনা আমার হতে পারত, কিন্তু এমন কিছু হলো না। যার সাথে বিয়ে হলো তাকেও আমার বিশেষত পছন্দ নয়। অপছন্দের কারণে সে নয়, তার বাবা। তার বাবার চরিত্র কখনোই ভালো ছিল না। বিভিন্ন নারীর সাথে তার অবৈধ মেলামেশা, তার সম্পর্ক বৃহদ্দনী হওয়ারও এই যে এক লাভ। নিজের ফুপুকে কখনো সুখী দেখতে পাইনি। প্রায় দেখতাম আমাদের বাড়িতে এসে মায়ের পাশে বসে কাঁদত। তার কান্না আমার বড্ড পীড়া দিত। কিছুদিন পর পরই ফুপার সাথে ঝগড়া করে ফুপু আমাদের বাসায় এসে আশ্রয় নিত। ছোট থেকেই আমি ভীষণ লাজুক, অথচ আমার ফুপুর কাছে আমি অনেক মিশুকে। ফুপুর সাথে কথা বলতে মন ভালো হয়ে যেত। আমার মনে আছে একবার ফুপু হাসতে হাসতে আমায় বলেছিল, শোন বাবা, আমি যদি মরে যাই তাহলে তুই বড় হয়ে আমার মেয়ে দায়ভার নিবি। কথাটি তখন নেহাত আমি বুঝিনি। পেছন ফিরে দেখি অনি একটা খেলনা গাড়ি নিয়ে আরাফাতের সাথে ঝগড়া করছে। আরাফাত হচ্ছে আমার চোখের বালি। কোনোদিন তাদের মিশ খায়নি, অথচ দিন শেষে সেই আরাফাতের সাথে তার অনেক ভাব। সেই ঘটনার পর ফুপু একদিনও বাঁচেনি। রাতেই তার মৃত্যুর সংবাদ আমায় নিস্তব্ধ করে দিল। আমার খুব মনে আছে, ঘড়ির দিকে তাকিয়ে আমি দেখি তখন সবে 1টা বাজে। মা ঘরের আলো জ্বালাতে আমার ঘুম ভেঙে যায়। ছোটাছুটি, কান্নাকাটি আওয়াজ। ফুপু আমাদের সেই আদিম যুগের বাড়িতে একটা কোণে ঘরে ফ্যানের সাথে ঝুলেছিল। আরাফাত আমার পাশে গভীর ঘুমে আচ্ছন্ন। মায়ের কোলে অনিলা, সে তার বিখ্যাত ভঙ্গিতে কাঁদছে। মায়ের মৃত্যু কি কখনো বোধ হয় সে বুঝে না। তাহলে কেন কাঁদছিল? মায়ের কান্না আমার অবাক করেনি, অথচ বাবার চোখে অশ্রুজল আমার হতবাক করেছিল। কখনো তাকে কাঁদতে দেখিনি আমি। সেই ঘরটা আজ বাবার স্টাডি রুম। বিশাল বিশাল কাগজপত্র দিয়ে ভরা সেই ঘর। দিনের বেশিরভাগ সময় সেই ঘরে সময় কাটান তিনি। বোনকে কত ভালোবাসতেন এরপর বোধহয় আর বলার প্রয়োজন নেই। সেই কাঁদো মেয়েটাকে মা আমার বিছানার উপর রেখে চলে গেলেন। দায়িত্ব দিয়ে গেলেন আমাকে। অনিলা আমার বিছানার উপর বসে হাত পা ছড়িয়ে কাঁদছে। সেদিন প্রথমবারের মতো তাকে আমি আলগে নিয়েছিলাম, জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করেছিলাম। সেটাই প্রথম আর সেটাই শেষ। এরপর আর কখনো তাকে আমি অমন আবেগ দিয়ে জড়িয়ে ধরিনি, অমন করে স্নেহ ধরে তাকে আবদ্ধ করে নিই। তার উপর আমার অদ্ভুত এক রাগ জন্মাতে লাগলো। কারণ ছিল তার বাবা। তার বাবা একজন চরিত্রহীন পুরুষ, কাপুরুষ, অথচ সেই কাপুরুষের মৃত্যুতে সে মেয়ে কেঁদেছিল। আমার রাগ হচ্ছিল। আমার জীবনে তার বাবার চেয়ে বেশি ঘৃণা আমি কাউকে করি না, অথচ অনিলা তার জীবনে হয়তো তার বাবা থেকে বেশি ভালোবাসে কাউকে বাসেনি। কি অদ্ভুত
অমিল আমাদের। বাবার রক্তে তার শরীরে বইছে। আচ্ছা, সে কি তার বাবার মতোই হবে? তাদের তো একই বংশে। নিয়াজের সৎ চরিত্র আমায় অবাক করেনি। জানা ছিল এমনই হবে। তাদের বংশে কুলুষিত জঘন্য পুরো একটা বদ্ধ জলাশয়। এই জলাশয়ে কোনো পদ্মফুল ফুটতে পারে না। অনিলা থেকে এমনটা আমি আশা করি না, তবুও তাকে পুরোপুরি ঘৃণা করতে পারি না। আমি বোধহয় মাঝামাঝি আছি। না পারছি তাকে পুরোপুরি ঘৃণা করতে, না পারছি ভালোবাসতে। কারণ দিন শেষে আমিও আমার ফুপুর একটা ছায়া তার মধ্যে দেখতে পাই। তবুও যদি অনিলা আমায় ঠকায়, তবুও আমি অবাক হব না। মেনে নিব এটা তার বংশের লোক। ডিএনএ বলেও তো কিছু আছে। আনমনে হেসে উঠলাম। অনেক ভাবা হয়েছে, আর নয়। ঘুমাতে হবে। ফোনের মধ্যে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। সারফরাজ হলে থাকে না, থাকে ভাড়া বাড়িতে। কলেজ থেকে সেই বাসা দূর নয়। চিৎকার চেঁচামেচিতে তার পড়া হয় না। যখন সে পড়তে বসে তখন চারদিক থাকতে হবে নিস্তব্ধ। তার সমস্ত মনোযোগ থাকে পড়ার মধ্যে। সেই ঘটনার পর দিন পেরিয়ে গেছে। গেছে মাস পেরিয়ে। পড়াশোনার সাথে অধিক ভাব হওয়া সুবাদে সবার থেকে তার মনোযোগ অনেক দূরে। ওই রোজ একবার মা ফোন করে খবর নেয়, মামা ফোন করে পড়াশোনার কথা জিজ্ঞেস করে। ব্যাস, এতেই সমাপ্ত। কখনো অনিলা তাকে ফোন করে কিছু জিজ্ঞেস করেনি, কথাও বলেনি। সে ফোন করেনি, করা দরকার পড়েনি অবশ্য। রেজাল্ট বের হওয়ার পর আরাফাত একবার ফোন করেছিল। দুজনে গোল্ডেন পেয়েছে, বেশ ভালো। এমনটা আশা করেনি। আরাফাত ভালো ছাত্র হলে অনিলা থেকে কখনোই আশা করা যায় না। অনিলা কমার্সের স্টুডেন্ট আর আরাফাত সায়েন্সে। পড়াশোনার সাথে আরাফাতের যতটা ঘনিষ্ঠতা, ঠিক ততটাই দূরত্ব অনিলার সাথে। সারফরাজ তো মুখ বেঁকিয়ে মনে মনে বলল, এই মেয়ে পেয়েছে গোল্ডেন, নিশ্চয় পাশে কোনো ভালো মেয়ে পড়েছিল, দেখে দেখে লিখে পাশ করেছে। তার নয়তো কি? সারফরাজ তো নিশ্চিত ছিল এ মেয়ে ডাব্বা মারবে, নয়তোবা খুব কষ্ট করে পাশ করবে। তা এই বিরাট অর্জনে সে একটু বিস্মিত। ভালোই মাস পেরিয়ে যাচ্ছে। সারফরাজের দ্বিতীয় ফেজ শেষ, এবার চতুর্থ ফেজে পদার্পণ। এই তো শেষ বছর। কোনো মতে এবার 1.5 বছর কাটিয়ে দিতে পারলেই বাঁচে। ইদানিং পড়াশোনা থেকে কেমন একটা বিতৃষ্ণা চলে এসেছে। শুভ একথা শুনে ব্যঙ্গ করে হাসল। শাহাদা তাচ্ছিল্য করে বলল, বলিস বেশ, গ্রেট সারফারাজ শেহদাতে নাকি পড়াশোনার বিতৃষ্ণা চলে এসেছে। আয় আয়, এ কি কাণ্ড! দেশবাসী তবে যে এক জ্ঞানী ছায়া থেকে বিতাড়িত হলো। শাহজাদ অনেক কটূক্তি করে। অট্টহাসি মেতে উঠল সে। যোগ দিল শুভ নিজেও। বলে উঠল, দেখবি বেশি দিন আর দূরে নেই। খুব জলদি তুই বড় ডাক্তার হয়ে যাবি। কত বড় সার্জেন্ট, আর আমরা হব তোর চেলাবেলা। আবারও কটাক্ষ। তবু যতই কটাক্ষ করুক, সারফারাজে আর বন্ধু নেই, এই দুটি কয়েক ছাড়া। তাদের কথা সে হেসে উড়িয়ে দিল। তারা তিনজনেই নীলক্ষেত থেকে বই কিনতে বের হলো। শাহজাদ তার ঘাড়ে হাত রেখে বলে উঠল, কি ব্যাপার ব্রাদার? এ না পড়াশোনার বিতৃষ্ণা চলে এসেছে? এখন দেখি বইপত্র কিনে ফেললি। তোদের চেলাবেড়া বানাতে হবে না, তাই এই কাজ। শুভ চিকন স্বরে বলল, এই বিতৃষ্ণা না ছাই, বাড়িতে নতুন বউ রেখে এসেছিস। ব্যাটার তো সইছে না। হয়েছে আমার সব বুঝি। উত্তেজনা চেক কর, ব্লাড প্রেশার বেড়ে গেল কিনা। সারফারাজ কথা বাড়ালো না। শাহাদাত ফিসফিসিয়ে বলল, কি হলো? চুপসে গেলি যে? কিছু না, আমার একটু ওয়েদার চেঞ্জ দরকার, এছাড়া আর কিছু না। তাহলে চলে যা বাড়িতে, দেখে আয় বউকে। না, মোহনগঞ্জ যাব না, অন্য কোথাও যাব। দেখা যাক, সবাই আমাদের ব্যাচের সবাই নাকি কোথাও যাওয়ার প্ল্যান করছে। দেখি কি প্ল্যান করে তারা। আমারও গা ম্যাচ ম্যাচ করছে, একটু ট্যুর দেওয়া দরকার। শাহাদাত বলল, এ কথা স্যারকে বললাম। স্যার বলল, হাসপাতালে পুরোটা দর্শন করে এসো। মন না ভালো হলে মর্গে যাও। মৃতদেহ দেখলে শরীর আচমকা যেন আগুন ধরে যায়।
তোমারও তাই হবে। নারীর মৃতদেহ দেখো না বটে, আমি সেটা দেখতে বলিনি। সারপারাজ হেসে উঠল। শুভও হেসে উঠল জোরে। সারপারাজ মাথা চুলকাতে চুলকাতে বলল, স্যার, যে আমায় কি ভাবে বুঝলাম না। তিন বন্ধু জট পাকিয়ে গেল টিএসসি মোড়ে। দুপুরে খা খা রোদ, রাস্তাঘাটে তেমন লোকজনের ভিড় নেই। একদল কলেজের ড্রেস পরা মেয়েরা রাস্তা ধারে দিয়ে যাচ্ছে। চোখ পড়ল শহীদ মিনারের দিকে। কয়েক জোড়া ছেলে মেয়ে একসাথে ঘুরছে, মিলেমিশে ছবি তুলছে। ছবি তুলতে গিয়ে গায়ের ওপর পড়ে যাচ্ছে। আশ্চর্য কারবার। কোনো ফাঁকে ছেলেটা মেয়েটার কোমরে হাত রেখে ছবি তুলে ফেললো। বোঝা গেল না। মেয়ে হাসে, কিছু বলছে না। সারফারাজ কপাল কুঁচকে ফেলে। শাহজাদ বলল, এই হচ্ছে নতুন জেনারেশন। কলেজে ফাঁকি দিয়ে ঘোরাঘুরি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড আর কত ফ্রেন্ড। শুভ বলে উঠল, কলেজে উঠে সব উড়ুচণ্ডী হয়ে যায়। কলেজের প্রথম বছর তো উল্লাসে কাটা। বছর ঘুরতে না ঘুরতেই পড়াশোনার ওপর আছাড় খেয়ে পড়বে। সারফারাজ ভাবছিল অন্য কিছু। শাহজাদ আচমকা বলল, কিরে ফারাজ, তোর বউ তো এবার কলেজে, তা ওর খোঁজ খবর নিস তো ঠিক করে? এখনকার যা দিন দেখিস, তোর পিচ্চি বউ না আবার কোনো ছেলের ফাঁদে পড়ে যায়। সারফারাজ মুখ বেঁকিয়ে বলল, সে যাক, জেনে শুনে কেউ নিজেকে বলির বকরা বানায় না। কথা শুনে মনে হচ্ছে তোর বউ বহু ডেঞ্জারাস বাবলি। তার বললে, ছোট মরিচে ঝাল বেশি। ওর যা তেজ, ওকে ঘুরাবে কোন ছেলে? এমন সাধ্য আছে কয়জনের? সহসা কথাগুলো বলে দিল। মন একটু খটকা লাগলো যেন কোথাও। বাসা ফেরবার পর মনে পড়ল অনিলা কোনো ব্যাপারই তার জিজ্ঞেস করা হয়নি। কোন কলেজে ভর্তি হয়েছে, লেখাপড়া কেমন চলছে, এসব কিছু। বইয়ের স্তূপগুলো টেবিলে রেখে ফোন হাতে নিল। মায়ের নাম্বারে ডায়াল করার পর আরাফাত কল করল। আরাফাত ফোন রিসিভ করে সালাম না দিয়ে বলে উঠল, হ্যাঁ বলো। বলো মানে, সালাম দিতে জানিস না? ভাইয়া বলো, এবার কি হয়েছে? খুব ব্যস্ত নাকি? হ্যাঁ, কোচিং আছে, আমি এক্ষুনি রেডি হয়ে বের হব। কলেজে কেমন হচ্ছে তো? ভালোই হচ্ছে। ভালো মতো ক্লাস করছিস তো? রোজ ক্লাস হয়? হ্যাঁ হয়। অনির পড়ালেখার কি খবর? আমি কি করে জানবো ওর লেখাপড়া কি খবর? আমি কি ওর কলেজে পড়ি নাকি? কেন? তুই কোন কলেজে? আমার তো বয়েজ কলেজ, আর ওর হচ্ছে গার্লস কলেজ। এবারও বুড়ি লেখাপড়ার খবর জানি না। নতুন ফোন পেয়ে সারাদিন ফোন নিয়ে গুতগুতি করে। ও নতুন ফোন পেয়েছে? হ্যাঁ, কেন? তুই জানিস না? আমি নাম্বারে মেসেজ করে দিই। ওর খবর ওর থেকে নে। আমি রাখলাম। বলেই ধপ করে ফোনটা কেটে দিল। বাবা মহা ব্যস্ত সকলে। সারফারাজ ফোনটা টেবিলে রেখে ভাবতে লাগলো, উনি ফোন পেয়েছে কই? তাকে তো কেউ বলল না। আর সারাদিন ফোন নিয়ে গুতগুতি কিসের? কার সাথে আবার কথা বলে এত? কই, তাকে তো কখনো ফোন করেনি। এর মধ্যে টুংটাং শব্দ এলো। আরাফাতের মেসেজ এসেছে। অনির নাম্বার পাঠিয়েছে। ট্যুরে সবাই গেল বান্দরবান। অথচ সারফারাজের মন অন্য কোথাও পড়ে থাকার কারণে তাকে মোহনগঞ্জ ফেরত আসতে হলো। অনিলার ফোন নাম্বার থাকা সত্ত্বেও তাকে ফোন দিতে পারেনি সে। কেন পারেনি? কারণ কখনোই ফোনে আলাদাভাবে তাদের কথা হয়নি। আচমকা এবার ফোন করাটাও কেমন যে অস্বস্তি ফেলে দেয়। লজ্জায় কাউকে মুখ ফুটে বলতে পারছে না। অনিলার খোঁজ নিতে তার বড্ড ইচ্ছে হয়, আর কেউ তাকে সেজে জানাতে চায় না অনিলার কথা। সবার কাছে বিয়েটা নামমাত্র, ফারাজের কাছেও তো তাই হওয়া চাই, হচ্ছে না। কেমন যেন সবটা গুটিয়ে যাচ্ছে। হঠাৎ তার আগমনে সবাই হতভম্ব। শাহিনুর বেগম দরজার কাছে দাঁড়িয়ে অবাক স্বরে বলল, কখন তো ফোন ছাড়া আসো না, আজ হঠাৎ শরীর ঠিক তো তোমার? সারফারাজ হাসার চেষ্টা করলো। ব্যাগ হতে ভিতরে পা রাখল। এই ভর দুপুরবেলা দরজায় কে এলো দেখার জন্য বাবা এগিয়ে এলো। দরজার সামনে সারফারাজকে দেখতে পেয়ে একটু বিভ্রান্ত হলো। মৃদু স্বরে বলল, সাবধানে এসেছো তো? শাহিনুর বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে জবাব দিল, দেখো না
কিছু না বলেই হুট করে চলে এলে। বাবা, তোমার শরীর ঠিক আছে তো? একদম ঠিক আছে, পরীক্ষা শেষে সব ঘুরতে গেল, তাই ভাবলাম আমিও যাই। সবার সাথে তুমি গেলে না কেন? বাবার প্রশ্নে একটু হক চকিয়ে গেল সারফারাজ। তার হঠাৎ আগমনে সবাই এত অবাক হবে বুঝতে পারেনি। কে জানে কে কি ভাবছে, দ্রুতই সামনে নিল। বলে উঠল, আমার একটু রেস্ট দরকার বাবা, পড়াশোনা ঠিক করা হচ্ছে না, তাই একটু বাড়ি চলে এলাম। বেশ, যাও ঘরে যাও, ফ্রেশ হয়ে নাও। তোমার মা এবার রান্নাঘরে গিয়ে তোমার জন্য রাঁধতে শুরু করবে, সময় নষ্ট করো না। এতপর বাবা এগিয়ে গেলেন স্টাডি রুমে। এখন তিনি অবসরপ্রাপ্ত। সারেটে দিন বসে বসে বই পড়তে কাটিয়ে দেন। এছাড়া টুকটাক কিছু কাজ। সারফারাজ ব্যাগ হাতে নিয়ে ঘরের দিকে রওনা দিল। পথিমধ্যে একটু থামল। আচ্ছা, এ ঘর কি আবার অনিলা দখল করে নিয়েছে? না, নিশ্চিত এমনটা হবে না। আশঙ্কা খুব কম। তার সাথে একটু আশা বাঁধা ছিল মনে, হয়তো অনিলাকে ঘরে দেখবে। কিন্তু কই, কোথাও অনিলা, কোথায় কে? তার ঘরে আগের মতোই আছে, বিছানা, বইপত্র, অন্যান্য জিনিস সবই জায়গা মতো, কিছু বদলায়নি। বিছানার চাদরটা অবধি নষ্ট হয়নি। বোঝা যাচ্ছে তার অনুপস্থিতিতে তার ঘরে বিশেষ কারো আগমন ঘটেনি। বিশেষ কেউ? হ্যাঁ, বোঝা যাচ্ছে সে কে। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নিল সারফারাজ। কাপড় বদলে ঘর ছেড়ে বের হতে দেখল ড্রয়িং টেবিলে বসে আরাফাত খাচ্ছে। পাশেই তার ব্যাগ। এখনই খেয়ে দিয়ে বোধহয় পড়তে যাবে। আরাফাত তার দিকে ফিরে আসলো। কথা বলতে পারল না খাবারের কারণে। তার বোধহয় অনেক তাড়া। শাহানূর বেগম এসে খাবার বাড়ালেন। সারফারাজের জন্য চেয়ারে বসে এক দিক থেকে ওদিক তাকাচ্ছে। অনিকে কোথাও দেখা যাচ্ছে না। ঘড়ির কাঁটায় বরাবর 2:30 বাজে। অনিলা কি এখনো বাসায় আসেনি? মা না থাকলে আরাফাতকে জিজ্ঞেস করা যেত, কিন্তু মা সরছে না। আরাফাতকে খাওয়া শেষ হয়ে যাচ্ছে, একে পরে আর পাওয়া যাবে না। সারফারাজ বলে উঠল, লেবু কোথায়? লেবু? লেবু খাবে তুমি? তোমার তো লেবু পছন্দ না ফারাজ। জানি, কিন্তু আজ একটা খেয়ে দেখবো। আচ্ছা, আমি কেটে নিয়ে আসছি। রান্নাঘরে চলে গেল শাহিনুর বেগম। আরাফাত ঢক ঢক করে পুরো গ্লাসের পানি শেষ করে উঠে দাঁড়ালো। সারফারাজ মৃদু স্বরে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? কোচিংয়ে। আজ পরীক্ষা আছে কোচিংয়ে? ও আচ্ছা, এত জলদি পরীক্ষা? তোদের তো কলেজে এই সবে শুরু হলো। এই সবে না, অলরেডি 4 মাসের মতো কোর্স করে গেছে, আর কলেজও এক্সাম শুরু হয়ে গেছে। ও তা, তোরই শুধু কলেজ আছে? আরেকজন কই? কে, বুড়ি? ও যাবে না তোর সাথে? না, আমার সাথে যায় না। ও কোচিং শুরু হয় বিকেল থেকে। তো মেম সাহেব কোথায়? বাড়িতে তো নেই। আরাফাত জবাব দিতে যাবে এমনি শাহিনুর বেগম মাঝে এসে শুধালো, কে বাড়িতে নেই? ফারাজ। ফারাজ চুপসে গেল। তার চোখে মুখে শুকনো হয়ে গেল। মনে হলো খুব বড় অন্যায় করে ফেলেছিস। এক লুকমা ভাত মুখে দিল। আরাফাত ব্যাগ কাঁধে নিয়ে বলল, বুড়ির কথা জিজ্ঞেস করছে মা। আমি যাই এখন। সাবধানে যাও। রাস্তার মাঝে সাইকেল চালানো কোনো দরকার নেই। একটু উঁচু স্বরে কথাগুলো বলো। আরাফের কানে তাও কথাগুলো যেন গেল না। দুটো লেবুর টুকরো ফারাজের পাতে দিয়ে পাশে বসে পড়লেন। গ্লাস পানি ঢেলে বলল, অনিলা তো বাসায় নেই। ওর কোন বান্ধবীর বাসায় আজ দুপুরে দাওয়াত ছিল, সেখানে গেছে। বিকেলে এসে পড়বে। ফারাজ গম্ভীর স্বরে বলল, তা জেনে আমি কি করব মা? জিজ্ঞেস করছিলাম ওর পড়াশোনার কথা। অনর্গল মিথ্যা কথাগুলো বলে দিল সে। শাহিনুর বেগম ভাবছিল ছেলে বুঝি অভিমানের কথাগুলো বলল। মাথায় হাত বুলিয়ে বলল, বাবা, আমরা তোমায় বুঝি, সবই বুঝি। বিয়েটা নিয়ে তুমি এখনো রেগে আছো। রেগে থেকো না। দেখবে একদিন অনিলা ঠিকই তোমার যোগ্য হয়ে উঠবে। বেচারি এখনো ছোট তো। ফারাজ কথা কানে নিল না। নিশ্চুপে খেতে লাগলো। বেশি রেগে গেল এমন নিশ্চুপই হয়ে যায় সে। কিন্তু আসে চুপসে গেছে ভয়, লজ্জায়। তার খুব লজ্জা লাগছে। এর আগে কখনই সে অনির কথা জিজ্ঞেস করেনি। পাশাপাশি এক টেবিলে বসে খেলেও তার সাথে একটা কথাও বলেনি।
আজ হঠাৎ এভাবে জিজ্ঞেস করতে গিয়ে তার স্বর আটকে যাচ্ছে। শাহিনুর বেগমও তাই চুপসে গেল। এই কারণেই ফোনে অনিলার ব্যাপারে কথা বলবে না তিনি। ভয় হয় ভীষণ, আবার অনিলাকেও ফেলে দিতে পারে না। কি যন্ত্রণা! বিকেলের দিকে সারফারাজ বসার ঘরে সোফাতে বসে বই পড়ছে। দরজায় কেউ কড়া নাড়তেই ফারাজ উঠে দরজা খুলে দিল। বইয়ের পাতা থেকে মুখ সরিয়ে সামনে তাকাতেই সেকেন্ড কয়েকের যেন থমকে গেল সে। খোলা চুলে অনিলা দাঁড়ানো, বড় বড় চোখ করে তাকিয়ে আছে ফারাজ ভাইয়ের দিকে। পরনে তার লাল কালো রঙের পাতলা একটা শাড়ি। সাজগোজ কিছু না থাকলেও ঠোঁট জুড়ে আছে লাল রঙের আবরণ। এমন সাজ! আশ্চর্যিত দৃষ্টিতে চেয়ে রইল সারফারাজ। বিয়ের দিনও মেয়েটা বোধ হয় এত সাজেনি। আজ হঠাৎ কি দরকার? সবকিছু তাল গোল পাকিয়ে গেল। সত্যি সত্যি কোনো ছেলের সাথে আবার সারফারাজ তটস্থ হয়ে গেল। এত আগে কিছু ভেবে ফেলা ঠিক না। অনিলা অবাক স্বরে বলল, সারফারাজ ভাই, আপনি কবে এলেন? আজ। তুই কোথায় গেছিলি অনি? আর এত সেজেগুজে কি করছিলি? অনির দাঁত এক পাটি বের করে হাসলো। জুতো খুলতে খুলতে বলল, ওই আমার বান্ধবীর বাসায় দাওয়াত ছিল না, ওখানে গেলাম। শাড়ি পরে গেছিলি? ভীষণ অদ্ভুত প্রশ্ন। প্রশ্নটা সে নিজে করে চুপ হয়ে গেল। মনে হলো প্রশ্ন করা ঠিক হয়নি, কিন্তু অনি সহজ গলায় জবাবও দিয়ে দিল, না তো, এই ওদের ওখানে বললাম। সবাই শাড়ি পরে ছবি তুলবে, তাই আশা আম্মু আমাকে শাড়ি পরিয়ে দিল। অনি সোজা ঘরে ঢুকে গেল। সারপাড়ার নিশ্চুপ হয়ে উত্তর শুনল। অনিকে আরেক দফা দেখে আবার চমকে গেল সে। অনির স্বাস্থ্য একটু ভালো না, অনেক ভালোই। তাই এমন পাতলা শাড়িতে তাকে যেন একটু বেশি আকর্ষণীয় লাগছিল। তবু চোখ সরিয়ে নিল সে। এদিকে অনিলা জিজ্ঞেস করলো, ফারাজ ভাই, আপনি কতদিন থাকবেন? কেন? এটা কেন জিজ্ঞেস করছিস? আমরা সবাই পিকনিকে যাব, তাই আপনাকে জিজ্ঞেস করছি। মানুষ গুনতে হবে তো, আপনি গেলে একজন মেম্বার বাড়বে। সারফারাজ জবাব দিল না, হন হন করে ঘরে চলে গেল। অনিলার মুখ ভেঙচি কাটল। এই ফারাজ ভাই হঠাৎ হঠাৎ কি মনে করেছে যে রাগ করে সে বুঝে না। টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে ঠোঁট মুছতে মুছতে সে ঘরের দিকে গেল। তার জোর গলায় ডাকতে লাগলো, মামা, মামুনি, আমি এসে পড়ছি। সারফারাজ এসেছি দিন দুয়েক হলো। তার বাসার খবর শুনে ফরাত এসে হাজির। দু ভাই জমিয়ে আড্ডা দিবে। এর মধ্যে খবর আসলো শিকদার বাড়ি থেকে খবর এসেছে। ইয়ামিত শিকদারের বড় ছেলে তারেক শিকদারের খবর নিয়ে এসেছে। সারফারাজ এখানে আসার খবর সে বাড়িতে ইতিমধ্যে চলে গেছে। তারেক এসেছে অনিলা আর তার স্বামীকে দাওয়াত দিতে। কিছুদিন যেন তাদের বাড়িতে গিয়ে বেরিয়ে আসে। এমন অদ্ভুত দাওয়াতে সারফারাজ একটু অবাকই হলো। ফরহাদ হেসে হেসে বলে উঠল, আরে, তোকে ডাকছে, কারণ আছে। তুই গেলে অনিলা ওই বাড়িতে যেতে পারবে, না হলে তো অনিলাকে একা ওই বাড়িতে যেতে দেওয়া হবে না। এখন না গেলে বা কি হয়? যাবার দরকার নেই। দরজার সামনে দাঁড়িয়ে আরিফ হাসান সহজ গলায় বললেন, যেতে হবে, না গেলে এই নিয়ে পরে আলাপ আলোচনা হবে। সবাই ভাববে আমরা অনিলাকে আটকে রেখেছি। তিল থেকে তাল বানাতে বেশি সময় লাগে না। আমার কথা তুমি বুঝতে পেরেছ ফারাজ? বাবার মুখের উপর কথা বলে না ফারাজ। ফরাদ হেসে মিনমিনিয়ে বলে, ভালোই তো হলো বেটা, বিয়ের পর তো কোথাও ঘুরতে যেতে পারিসনি, ধরে নে এটাই তোর হানিমুন। চুপ করবি তুই? ফরহাদ চুপ করবে কি, মুখ টিপে হাসতে লাগলো। বাবা আচমকা জিজ্ঞেস করে উঠল, কি ব্যাপার ফারহাদ, তুমি হাসছো কেন? কিন্তু না আঙ্কেল, ও এমনি। আরিফ হাসান ছোট ছোট চোখ করে কিছুক্ষণ তাকিয়ে বের হয়ে গেল। এই ছেলেকে তার পছন্দ আবার অপছন্দ না। মাঝে মাঝে বড়দের সামনে বেফাঁস কথা বলে ফেলে। পরদিন অনিলাকে সাথে নিয়ে শিকদার বাড়িতে পৌঁছালো ফারাজ। তারা আসতেই বাড়ির সবাইকে মহা খুশি দেখলো। সায়মা ভাবি এসে অনিলার থুতনিতে চুমু খেয়ে আদর করলেন। লাজুক স্বরে বললেন, কি ব্যাপার অনি, বরকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেলি? অনিলা হাসল। সারফারাজের সামনে ইয়াতিম শিকদার দুজনেই চাচাকে সালাম দিল।
সালমা অনিলাকে নিয়ে ভিতরের ঘরে চলে গেল। সারফারাজকে নিয়ে চাচা বসলেন বসার ঘরে। ফারাজ বারবার আর চোখে এদিক ওদিক তাকাচ্ছে। কোনোভাবেই নিয়াজকে দেখা যায় কিনা সেটা দেখার চেষ্টা করছে। নিয়াজকে আশেপাশে পাওয়া গেল না। চাচার সাথে কিছু কথা বলে ফারাজ ঘরে ঢুকলো। দেখলো অনিলের হাতে আবার একটা শাড়ি, গোলাপি রঙের জামদানি শাড়ি। সে আবার খুশিতে আটখানা হয়ে বলল, ফারাজ ভাই, দেখবেন ভাবি আমার একটা শাড়ি দিয়েছে, সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর, যাও ব্যাগে রেখে এসো। কি ব্যাগে রেখে দেব? এটা পরবো এখন।